আসসালামু আলাইকুম। অর্গানিক ফার্মিং ও কার্বন নির্গমন হ্রাসে বিটল পোকা চাষ। আজ 19 জানুয়ারি 2026 সাল। এখন সময় সন্ধ্যা 5:43। এখন আমাদের বিটল পোকার রুমের তাপমাত্রা 30.9 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা 67%। কার্বন নির্গমন হ্রাস ও অর্গানিক ফার্মিংয়ে বিটল পোকা চাষের গুরুত্ব। এই বইটির আজকে আমরা 53 নম্বর পেজের বিটল পোকার লার্ভা এবং পিউপা কি একসাথে রাখা যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। বিটল পোকার লার্ভা এবং পিউপা একসাথে রাখা যায় না। এর নানাবিধ কারণ রয়েছে। প্রথম কারণ হলো খাদ্য অভ্যাস হলে অ্যাডাল্ট লার্ভা পিউপা খেয়ে ফেলে। পিউপা অবস্থায় এদের দেহ খুব নাজুক থাকে, এক সময় এরা অভুক্ত থাকে। খাদ্যের অভাব হলে এর অধিক ঘনত্ব হলে অ্যাডাল্ট লার্ভা দ্বারা অন্যান্য ধাপ যেমন অ্যাডাল্ট মাদার পিউপা ও বীজ লার্ভা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। অ্যাডাল্ট মাদার ও ডিম লার্ভার জন্য তুলনামূলকভাবে অধিক তাপমাত্রার প্রয়োজন হয়। সুতরাং এই পাত্রে 4 ধরনের বিটল পোকা রাখা হলে কোনো কিছুই সঠিকভাবে বিকাশ হবে না। এছাড়া বিটল লার্ভা বীজ লার্ভা হতে পিউপা হওয়া পর্যন্ত প্রায় 15টি স্তরে ভাগ করা হয়। এক একটি স্তরে এক এক সাইজের বিটল লার্ভা চাষ করা হয়। ছোট বড় সব একসাথে মিলিয়ে হয়ে পিউপা তৈরি করতে জটিলতা সৃষ্টি করে। এই প্রতিবন্ধকতা দূর করার জন্য একজন খামারি প্রতি 10 দিন পর পর একটি করে ব্যাচ করে থাকে এবং ওই ব্যাচের উপর ব্যাচের তারিখ ও পরবর্তী মাদা তৈরি করার তারিখ লেখা হয়। তাই বিটল পোকার লার্ভা ও পিউপা একসাথে রাখা কোনোভাবেই উচিত হবে না। এ পদ্ধতি অবলম্বনের জন্য একজন খামারিকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ট্রো বা গামলা ব্যবহার করতে হবে। এখানে বিটল পোকা এবং বিটল পোকার যে লার্ভা এবং পিউপা একসাথে রাখা যাবে না, এই বিষয়টা সুন্দরভাবে এই বইয়ের মধ্যে উপস্থাপন করা আছে। যেমন আমাদের এই যে এই ব্যাচটা যে লার্ভা আছে এটা আমরা 10 দিন পর পর চেঞ্জ করে থাকি। 10 দিন পর পর চেঞ্জ করলে এই যে এইরকম ভাবে হচ্ছে ডিম পাড়তে থাকে। তো আমরা যদি এর ভিতরে একই সাথে যদি আমরা এই যে এইরকম হচ্ছে লার্ভা রেখে দেই, এই যে এখানে যে লার্ভাগুলো আছে এরকম লার্ভা যদি আমরা এর ভিতরে রেখে দেই তাহলে দেখা যাবে যে এগুলা খাবারের অভাবে যেমন হচ্ছে যে কাগজ কুড়ে খাচ্ছে কিংবা খাবার খাচ্ছে, কোনো সময় দেখা যাচ্ছে যে খাবার দিতে দেরি হইলে এরা মাদারকেও খেয়ে ফেলতে পারে এবং এর নিচে যে ডিম আছে সেই ডিমগুলো খেয়ে ফেলবে। এইতে আমাদের উৎপাদনের যে হার সেটা কমে যাবে, লক্ষ্যমাত্রা কমে যাবে, তাতে আমাদের যে খামারি থাকবে সেটা অনেক ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য আমরা বিটল পোকার লার্ভা এবং পিউপা একসাথে রাখবো না। সুপার মিডিয়াম বা বিটল পোকার জন্য অধিক সবজি দেওয়া কতটা জরুরি? ছবিতে দেখানো অনুযায়ী কোনোভাবেই এত পরিমাণে শাকসবজি বা ফলমূল দেওয়া যাবে না, কেননা এই জাতীয় শাকসবজি বা ফলমূলে জলীয় অংশের পরিমাণ অনেক বেশি থাকে। এই জলীয় অংশের ফলে এর স্বাভাবিক জীবন প্রক্রিয়া ব্যাহত হবে। এর তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য যে বাসস্থান বা গমের ভুসি হিসেবে ব্যবহার করা হয় তার মধ্যে দ্রুত ফাঙ্গাস পড়ে। একসাথে 2 দিন পর পর এর রসালো শাকসবজি বা খাবার হিসেবে দেওয়া হয়, তা পরিবর্তন করা হয়। এক্ষেত্রে খাবার পরিবর্তন খুব কষ্টকর হবে, যেহেতু এই খাবারগুলো ভেজা, তাই গমের ভুসির মধ্যে বিটল পোকাও চলে যাবে।
গমের ভুসির মধ্যে ডিম লার্ভাও থাকে, যা খালি চোখে দেখা যায় না। এই ডিম লার্ভা বাহিরে গিয়ে অনুকূল পরিবেশে পড়ে শাকসবজি বাগানে ছড়িয়ে যেতে পারে এবং দ্রুত বংশবৃদ্ধি করার সুযোগ পেলে বাগান বা চাষাবাদের জমি নষ্ট করে ফেলতে পারে। যদিও এ ধরনের কোনো বিষয় গবেষণায় উঠে আসেনি, তারপরেও সার্বিক বিবেচনায় অধিক পরিমাণে সবজি সরবরাহ হতে বিরত থাকতে হবে। এছাড়া এ পরিমাণে সবজি সরবরাহ করলে খাদ্য খরচও কমে অনেক অনেক বেড়ে যায়, যা বিটল পোকা চাষের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তো এখানে যেভাবে বলা হয়েছে, আমরা যদি এই যে এখানে ছবিতে যেভাবে দেখানো হয়েছে, আমরা যদি সবজিটা এইরকম ভাবে, তার মানে এমনিতেই গাদাগাদি করে সবজিটা দেই, তাইলে দেখা যাবে যে আমাদের সবজি তো একটা রসালো জিনিস, আমরা যদি পেঁপে বেশি পরিমাণে দেই তাইলে দেখা যাবে যে ভিতরে এক ধরনের জটলা পাকাবে। জটলা পাকানোর কারণে আমাদের যে গমের ভুসি আছে সেই ভুসিগুলো জমাট বাঁধবে। যেমন আমি যদি এই যে একটু দেখাই দিই, এই যে এই গমের ভুসিটা যেমনভাবে জমাট বাঁধছে, আমাদের যদি আমরা বেশি পরিমাণে সবজি দেই এইভাবে জমাট বাঁধবে, এবং এই জমাটের ভিতরে এই যে এখানে যে গমের ভুসি আছে এর ভিতরে লার্ভা চলে যাবে। লার্ভার যে ডিম আছে, ডিম তো এর সঙ্গে লেগে থাকে আঠালো জাতীয়, তো ডিমও যদি এর মধ্যে চলে যায় তো দেখা যাবে যে হচ্ছে এর ভিতরে বিটল পোকার যে লার্ভা, সেই লার্ভা জমাবে। আর এটা যদি আমরা কোনো জায়গাতে ফেলে দেই, ফসলি জমিতে কিংবা আশেপাশে শাকসবজির খেতে, তাহলে দেখা যাবে যে এখান থেকে ওইগুলা খেয়ে 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 বড় হইতে হইতে একবারে বংশ বিস্তার করে ফেলবে, যাতে আমাদের ফসল গুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো এই কথা এখানে বলা হয়েছে। তো সুপারমিলিয়ন পিউপা তৈরি করার পূর্বে রিং বা গোলাকৃতি ধারণ করে কেন? সুপারমিলিয়ন বা পিউপা তৈরি করার জন্য সময় লাগে 90 দিন। 90 দিন পর ছবিতে দেখানো পাত্রে অভুক্ত অবস্থায় 15 দিন রাখা হয়। 15 দিন পর অনুকূল পরিবেশে পেলে পিউপা আকারে বের হয়। এই 15 দিন অবস্থাকালে অভুক্ত থাকার কারণে অ্যাডাল্ট লার্ভা তার স্বাভাবিক চলন শক্তি কমিয়ে দেয়। এক প্রকারের প্রায় নিশ্চল হয়ে পড়ে বলে ধরা যায়। নিশ্চল হতে হতে এর দেহের ধনুকের মতো বাঁকা হতে থাকে। ধনুকের মতো বাঁকা হওয়ার পর ছবিতে দেখানো অনুযায়ী রিং বা গোলাকৃতি ধারণ করে। নতুন খামারিদের মনে হতে পারে পোকাটি হয়তো মারা গিয়েছে, মূলত এটি এক রূপান্তরের একটি প্রক্রিয়া মাত্র। এভাবে থাকার পর 15 দিনের শেষ ভাগে এর খোলস সাপের ন্যায় পরিবর্তন করে মাছের ছবিতে দেখানোর ন্যায় পিউপা আকার ধারণ করে। পিউপার দিকে তাকালে দেখা যায় এর আকার অনেকটা গোলাকার এবং অর্ধচন্দ্রাকার মতো। সুপারমিলিয়ন পিউপা রূপান্তরিত পূর্বে রিং হওয়ার মাধ্যমে পরবর্তী ধাপে পৌঁছাতে সুবিধা হয়। অনেক দক্ষ খামারি মাঝে মধ্যে বিভ্রান্ত হয়ে যান যে এইভাবে সুপারমিলিয়ন পিউপা হয়তো মারা গিয়েছে, তবে এর সুন্দর ধারাবাহিক বৃদ্ধির জন্য এগুলো আলাদা রাখা উত্তম। তো এই যে এখানে যেমন বইয়ে দেখানো হয়েছে, তো আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। আমাদের এই যে এইখানে যে এর ভিতরে যে লার্ভাটা আছে, সে লার্ভাটা একদম গোলাকৃতি, গোলাকৃতি ধারণ করেছে। এটা একদম চলাচল সীমিত করে দিয়েছে এবং এটা গোল আকৃতি ধারণ করেছে। এটা অনেকেই দেখলে ভাববে যে এটা মারা যাচ্ছে, কিংবা অনেক খামারি ভয় পাবে যে এটা মারা যাচ্ছে। কিন্তু এটা মারা যাচ্ছে না, এটা তার পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তার পরবর্তী ধাপে গিয়ে এই যে আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, এর ভিতরে একটা খোলস দেখা যাচ্ছে। সাপের যেমন খোলস ছড়ায় তেমন খোলস ছড়িয়ে এইরকম
পিপাতে পিপার আকার ধারণ করে, যেটাকে আমরা পিপা বলে থাকি। এই যে এই পোকাটার আকার ধারণ করে, যেটাকে আমরা পিপা বলে থাকি। এটা যদি আমি এইভাবে নাড়া দিই তো এটা নড়াচড়া করবে। হ্যাঁ, এই যে এইভাবে চাপ দিলে এটা নড়াচড়া করবে। অনেকেই ভাবতে পারে যে এটা মারা গেছে। হ্যাঁ, তো এই কথাই এই বইয়ের ভিতরে বলা হয়েছে। বিটল পোকার ট্রে বা পাত্র কি ধরনের হওয়া উচিত? বিটল পোকার ট্রে বা পাত্র কেমন হওয়া উচিত? এটি সম্পূর্ণ বিটল পোকার চাষের উপর নির্ভর করে। উন্নত দেশের ছবিতে দেখানো প্লাস্টিকের ট্রে ব্যবহার করে থাকে। ছবিতে দেখানো প্লাস্টিকের ট্রেতে অধিক ঘনত্বের চাষ করা যায় এবং একটির ওপর আরেকটি বসিয়ে অধিক সংখ্যক ট্রে রাখা যায়। ছবিতে দেখানো প্লাস্টিকের ট্রে বাংলাদেশে ব্যবহার করা গামলার চেয়ে 4 থেকে 5 গুণ বেশি বিটল পোকা রাখা যায়। এ ধরনের ট্রের দাম অনেক বেশি। এগুলো বাংলাদেশে সাধারণত পাওয়া যায় না। ছবিতে দেখানো ট্রেগুলো নেদারল্যান্ড এবং কানাডা থেকে সংগ্রহ করা হয়েছে। এগুলো বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠান যেমন অ্যামাজন কানাডার প্রতিষ্ঠান হতে সংগ্রহ করা হয়েছে। যেহেতু এগুলো সংগ্রহ করা বাংলাদেশের প্রান্তিক খামারিদের পক্ষে তুলনামূলকভাবে জটিল এবং বিষয়, তাই বাজারে প্রচলিত সাধারণ গামলা বা গোল বাটি ব্যবহার করার গুরুত্ব দিয়ে অধিক যুক্তিযুক্ত। তবে কোনো খামারি যদি প্রতি মাসে 500 কেজি বা তার অধিক বিটল লার্ভা চাষ করতে চান, তার জন্য ছবিতে দেখানো ট্রে ব্যবহার করা যেতে পারে। এই ট্রে ব্যবহারে কিছু ঝুঁকি রয়েছে। আমাদের দেশে ইঁদুর এবং টিকটিকি সেই সাথে পিঁপড়া উৎপাত বেশি। বিদেশ হতে আমদানি ট্রেগুলো স্তূপ আকারে রাখা হয়ে থাকে, যার মধ্যে ইঁদুর টিকটিকি ঢুকে লার্ভা খেয়ে ফেলে তা বোঝার উপায় থাকে না। বাংলাদেশের বেশিরভাগ প্রান্তিক খামারি টিনের ঘর বা টিন শেড বিশিষ্ট ঘরের মধ্যে সুপার মিলিয়ন চাষ শুরু করে। তাই আর্থিক সামাজিক বিবেচনায় গোল 14 ইঞ্চি ব্যাসার্ধ ও 5 ইঞ্চি উচ্চতার গামলা অধিক উপযোগী এবং সাশ্রয়ী। তো এখানে যে বইয়ের ভিতরে দেখানো রয়েছে যে হলুদ এবং সবুজ বা নীল ধরনের যে ট্রে রয়েছে, এইটার দাম অনেক বেশি এবং আমাদের দেশে এটা সহজে পাওয়া যায় না। তো আমাদের দেশে সহজলভ্য হিসেবে আমরা যে এই যে গামলা আরএফএল এর যে গামলা আছে, এই গামলাটা ব্যবহার করতে পারি। এটার দাম 100 টাকা পিস। তো এই গামলাতে আমরা যদি এইরকম ভাবে ট্রে করে, আমাদের খামারে যেমন ট্রে করে রাখা আছে, এইভাবে যদি রাখি, এটা দূর থেকে আমি দেখতে পারবো যে এটাতে কতটুকু কি আছে। যদি ইঁদুর পিঁপড়া বা টিকটিকি আক্রমণ করে, তো আমরা এটা আগে থেকেই বুঝতে পারবো। সেই বিষয়ে এখানে বলা হয়েছে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে বিটল পোকার জন্য গমের ভুসি প্রয়োজন পদ্ধতি, বিটল পোকা চাষের গুরুত্ব, এই বইয়ের 55 নম্বর পেজের বিটল পোকার জন্য গমের ভুসি প্রয়োজন পদ্ধতি, এখান থেকে আলোচনা শুরু করব। ধন্যবাদ।